সাইবেরিয়ার রুশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, ইউক্রেনের 40টির বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি কিয়েভের, শান্তি আলোচনা ব্যাহত করতেই হামলার অভিযোগ। গাজায় ত্রাণ বিতরণ যেন মৃত্যু ফাঁদ, একদিনের হামলায় নিহত 54 ফিলিস্তিনি, সহায়তা ট্রাক প্রবেশে বাধা, অভিযানের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা ইসরায়েলের। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়ানোর মার্কিন ঘোষণায় ক্ষুব্ধ ইইউ, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি, ট্রাম্পের সিদ্ধান্তকে শিল্প খাতে আঘাত বলছে কানাডার শ্রমিক ইউনিয়ন। এবং আরব আমিরাতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, কেনাকাটায় ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা, চড়া দামের অভিযোগ ক্রেতাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। সাইবেরিয়ায় কয়েকটি রুশ সামরিক বিমান ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির গোয়েন্দা সংস্থার দাবি, হামলায় মস্কোর 40টিরও বেশি বোমারু বিমান ধ্বংস হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি মস্কো। শান্তি আলোচনা ব্যাহত করতে হামলা করা হয়েছে বলে অভিযোগ রুশ কর্তৃপক্ষের। ৩ বছরের যুদ্ধের ইতিহাসে রাশিয়ায় ভয়াবহ হামলা চালালো ইউক্রেন। স্থানীয় সময় রোববার সাইবেরিয়ায় অবস্থিত কয়েকটি রুশ বিমান ঘাঁটিতে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এসব হামলায় 40টিরও বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, রুশ TU-95 এবং TU-22 স্ট্র্যাটেজিক বোম্বার্স সহ অন্যান্য বিমান ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এই বিমানগুলো দিয়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় প্রায়ই দূরপাল্লার মিসাইল ছোড়ে। রাশিয়ার ভূখণ্ডের অনেক ভেতরে ইউক্রেনের হামলার ঘটনা এই প্রথম। ইরকুটস্ক অঞ্চলের রুশ গভর্নর হামলার সত্যতা নিশ্চিত করেছেন, তবে ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। মস্কোর অভিযোগ, শান্তি আলোচনা ভণ্ডুলের জন্য এই হামলা চালিয়েছে কিয়েভ। ইউক্রেনের এমন নজিরবিহীন হামলার আগে দেশটির বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণে ড্রোন ও মিসাইল হামলা করেছে রাশিয়া। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রুশ ড্রোন হামলায় প্রায় 30টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ইস্তাম্বুলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে ইউক্রেন ও রাশিয়ার। সংলাপের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, আলোচনায় ইউক্রেনের সব শর্তাবলীর একটি রূপরেখা এর মধ্যেই তৈরি করেছে কিয়েভ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে একটি সেতু ধসে যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ায় লাইনচ্যুত হয়ে 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 71 জন। রেলওয়ে কর্তৃপক্ষের ধারণা, সেতুটি বিস্ফোরণের কারণে ধসে পড়েছে। দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। এদিকে কুরস্ক অঞ্চলেও রেল সেতু ধসে পড়ায় ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হন চালক। স্থানীয় সময় শনিবার রাতে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে একটি সেতুতে বিস্ফোরণ হয়। ঠিক সেই মুহূর্তে তখন নিচ দিয়ে যাচ্ছিল ক্লিমোভো মস্কো যাত্রীবাহী ট্রেন। সেতুটি ধসে পড়ায় 388 যাত্রী নিয়ে চলা ট্রেনটির ইঞ্জিন সহ একাধিক বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলেই নিহত হন অনেকে, সেই সঙ্গে আহত হন বেশ কয়েকজন যাত্রী। এর ঠিক 4 ঘন্টা পর আরেক দৃশ্যের দেখা মেলে দেশটির কুর্স্কের ঝেলেজনগোর্স্ক জেলায়, যেখানে রেল সেতু ধসে পড়ে যায় নিচের সড়কে। ছিটকে পড়ে একটি মালবাহী ট্রেন, আগুন ধরে যায় ইঞ্জিনে। এ ঘটনায় গুরুতর আহত হন ট্রেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী দল। রুশ তদন্ত সংস্থা দুটি ঘটনাকেই বিস্ফোরণ হিসেবে নিশ্চিত করে। এদিকে ব্রিয়ানস্ক দুর্ঘটনার পেছনে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ তুলেছে মস্কো রেলওয়ে। অন্যদিকে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা বলেন, এটি রাশিয়ার সাজানো ঘটনা, যার উদ্দেশ্য তুরস্কের ইস্তাম্বুলে নির্ধারিত শান্তি আলোচনা ভণ্ডুল করা। দুর্ঘটনার খবর পুতিনকে অবহিত রাখা হয়েছে বলে জানায় ক্রেমলিন। ব্রিয়ানস্কে এরই মধ্যে জরুরি উদ্ধারকারী দল ও অবশিষ্ট যাত্রীদের উদ্ধারের জন্য বিকল্প ট্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত আছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় গেল একদিনে ইসরায়েলের হামলায় 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ নিতে গিয়ে রাফাহ সীমান্তে নিহত হয়েছেন অন্তত 30 জন। গাজায় ইসরায়েলের ত্রাণ বিতরণ ব্যবস্থা এখন ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মিশরের পাঠানো 3000-এর বেশি সহায়তা ট্রাক উপত্যকায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ইরাক ও লেবানন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বাসিন্দাদের দুঃখ দুর্দশা দিন দিন বেড়েই চলেছে। স্থানীয় সময় রোববার উপত্যকার রাফা, খান ইউনিস, আল মাওয়াসি, জাবালিয়া শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। রাফায় ত্রাণ নিতে গিয়েই প্রাণ হারান অনেক ক্ষুধার্ত ফিলিস্তিনি। গাজায় ত্রাণ বিতরণ ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মিশর থেকে পাঠানো 3000-এর বেশি সহায়তা ট্রাক উপত্যকায় প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার 90% মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে, যার ফলে ডায়রিয়া, মেনিনজাইটিস সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। একে তো ক্ষুধার যন্ত্রণা, তার উপর নেই চিকিৎসার ব্যবস্থা। মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলোর এখন করুণ অবস্থা। গাজার এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় আখ্যা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান তারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পড়াশোনার পাশাপাশি জীবিকা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন 11 বছরের শিশু সেলিনা। ভোর হতেই রাস্তায় নেমে পড়েন পাউরুটি বিক্রি করতে। কখনো কখনো রাত 3টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন রোজগারের আশায়। হাতে গরম ফ্ল্যাট ব্রেড নিয়ে দামেস্কের প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে সেলিনা। 11 বছর বয়সী যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার এই শিশু পড়াশোনার পাশাপাশি কাঁধে তুলে নিয়েছে রোজগারের দায়িত্ব। পাউরুটির ঝুড়ির পাশেই থাকে সেলিনার স্কুলের ব্যাগ। সেলিনা জানায়, কাজটি মোটেই সহজ নয়। স্কুল শেষে তড়িঘড়ি করে বাড়ি আসে, প্রস্তুতি সেরে ছুটে যায় বেকারিতে। সেখান থেকে রুটি কিনে দাঁড়িয়ে পড়ে বিক্রির লাইনে। এরপরে শুরু হয় ধাক্কাধাক্কি। রোদে একটু দাঁড়ালেই মাথা ঘোরে। এছাড়া সেলিনা শ্বাসকষ্টে ভুগছে বলেও জানায় চিকিৎসক। তবে সে জানায়, শারীরিক কষ্টের চেয়েও বেশি আঘাত করে মানসিক যন্ত্রণা। রুটি বিক্রি করার কারণে সহপাঠীরা তাকে ব্যঙ্গ করে বলে জানায় সেলিনা। আমি গরিব, আমার সবচেয়ে ভয়ের জায়গা আমার বন্ধুরা যদি জেনে যায় যে আমি রুটি বিক্রি করি। সেলিনার বাবা আছেন দেইর আজ-জোরে, কিন্তু অনুমতির অভাবে আসতে পারেন না দামেস্কে। সেলিনার স্বপ্ন একদিন সবাই একসঙ্গে এক বাড়িতে থাকবে। বাবাকে কাছে পেলে জীবনটা হয়তো একটু ভালো হতো বলেও আক্ষেপ জানায় সে। বড় হয়ে তার মতোই অসহায় শিশুদের সাহায্য করতে চায় সেলিনা। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কুয়েতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত, দগ্ধ অন্তত 15। জার্মানির হাসপাতালে আগুনে 3 জনের মৃত্যু, কারণ জানতে চলছে তদন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে আমদানির শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। 25 থেকে বাড়িয়ে 50% নেওয়ার এই সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প বলছেন, এতে ঘুরে দাঁড়াবে দেশের শিল্প। এদিকে এমন সিদ্ধান্তকে সরাসরি কানাডিয়ান শ্রমিকদের ওপর কানাডার শ্রমিক ইউনিয়ন। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি ইস্পাত কারখানায় যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক 25 থেকে বাড়িয়ে 50% করার ঘোষণা দেন। বলেন, এতে মার্কিন শিল্প আরও নিরাপদ হবে আর বিদেশি পণ্য আমদানিতে বাধা তৈরি হবে। আগামী বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের এই শুল্কযুদ্ধ বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি করছে। শুল্ক নীতির ধারাবাহিকতা না থাকায় শিল্প কারখানায় বড় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। বিশেষজ্ঞদের মতে, এই দ্বিগুণ আমদানি শুল্ক হয়তো যুক্তরাষ্ট্রের কিছু ইস্পাত কোম্পানিকে স্বস্তি দেবে, তবে খেসারত দেবে বাকিগুলো, বিশেষ করে গাড়ি শিল্প ও নির্মাণ খাত, যারা এই কাঁচামালের ওপর নির্ভরশীল। এছাড়া ভোক্তার খরচ বাড়বে, বিনিয়োগ কমবে এবং সব মিলিয়ে মার্কিন অর্থনীতিতেই পড়বে নেতিবাচক প্রভাব।
ট্রাম্পের এমন সিদ্ধান্তে জোরালো হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও। কানাডার শ্রমিক ইউনিয়ন বলছে এটি বাণিজ্য নীতি নয়, সরাসরি কানাডিয়ান শ্রমিকদের ওপর আঘাত। অন্যদিকে ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে আমদানি শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্তকে বন্ধুত্ব বিরোধী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে শনিবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায় যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ইইউ। টাইম ম্যাগাজিনে পাঠানো এক ইমেল বার্তায় ইইউ মুখপাত্র বলেন, এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে, পাশাপাশি উভয় পক্ষের ভোক্তা ও ব্যবসায়ীদের ব্যয় বাড়াচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে যতটা ক্ষমতাবান মনে করেন, আদতে তিনি তা নন বলে গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বরং তার স্বেচ্ছাচারী পররাষ্ট্রনীতি বিশ্ব নেতাদের মধ্যে বিরক্তির উদ্রেক করছে। এমনই বেশ কিছু নজির তুলে ধরে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তাদের মতে এমন উচ্চাভিলাষী মনোভাব শুধু ট্রাম্পের মধ্যেই নয়, দেখা গেছে তার কিছু পূর্বসূরিদের মধ্যেও। 47তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। সেই প্রতিবেদনে দাবি করা হয়, তথাকথিত মহাপরাক্রমশালী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গদিতে বসে নিজেকেও পরাক্রমশালী ভাবতে শুরু করেছেন ট্রাম্প। গোটা বিশ্বকে মার্কিনদের আঙুলের ইশারায় নাচানোর উদ্দেশ্য নিয়েই হোয়াইট হাউসের মসনদে আরোহণ করেন তিনি। ক্ষমতায় বসেই চীন, রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোর ওপর একের পর এক শুল্ক ও নিষেধাজ্ঞার বাণ ছুড়তে থাকেন। বাণিজ্য যুদ্ধকে ঘিরে গড়ে ওঠা শঙ্কাকে পুঁজি করে বাগিয়ে নিতে থাকেন সুবিধামতো নানা চুক্তি। প্রতিবেদনে আরো বলা হয়, ট্রাম্পের ক্ষমতার ঘোর এখনো কাটতে ঢের বাকি বলেই বোধ হচ্ছে। এর মধ্যেই তাকে নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে দেখা দিতে শুরু করেছে বিরক্তি। অনেক নেতাই এখন বিশ্বাস করেন ট্রাম্প যত যাই বলুক, করার বেলায় ঠিকই পিছিয়ে যাবেন তিনি। ক্ষমতায় এসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্বের নজির স্থাপনের চেষ্টা চালালেও নিজের নীতি বদলেছেন ট্রাম্প। এতেই পুতিনেরও মনোভাবে পরিবর্তন দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিকে এখন এড়িয়ে চলতে দেখা যাচ্ছে পুতিনকে। চীনও ধর্তব্যের মধ্যে আনছে না ট্রাম্পের হুমকি ধমকি। এমনকি চড়া শুল্কারোপ করেও চীনকে বাগে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। চীনের রাজনৈতিক প্রেক্ষাপটকে ট্রাম্প বুঝতে ভুল করেছেন, এমন দাবি গণমাধ্যমের। এক চীন নীতিতে বিশ্বাসী বেইজিং যে মার্কিন ক্ষমতার সামনে মাথা নোয়াবে না, তা আজ করতে পারায় বিরক্তি দেখা যাচ্ছে মার্কিন প্রশাসনেও। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও ঘটেছে অনেকটা একই ঘটনা। এ অবস্থায় ট্রাম্প আসলে যতটা গর্জে ততটা বর্ষে না বলে ব্যঙ্গ করছেন বিভিন্ন কূটনীতিক ও বিশ্লেষকরা। সিএনএনের দাবি, নিজেকে শক্তিমান ভাবার এ ধারা হোয়াইট হাউসের নতুন নয়। এ ধরনের উচ্চাসা দেখা গেছে জর্জ ওয়াশিংটন বুশ, বারাক ওবামা ও জো বাইডেনের মতো অনেক প্রেসিডেন্টের মধ্যেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। কুয়েতে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে 5 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি 15 জন। স্থানীয় সময় রোববার কুয়েত সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে। রিগ্গা এলাকায় অবস্থিত ওই ভবনের 2টি ফ্ল্যাটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কয়েকটি ইউনিট। দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ। জার্মানিতে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। দগ্ধ ও আহত হয়েছেন 50 জন। তাদের মধ্যে 16 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে হামবুর্গ শহরের মারিয়ান হাসপাতালে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তার নিচতলা থেকে প্রথম তলায় ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে আগুন নেভাতে ও উদ্ধার কাজে মাঠে নামেন অন্তত 160 জন উদ্ধারকর্মী। জানালা ভেঙে ভেতর থেকে রোগীদের বের করে আনা হয়। Thai Aluminium. The better is now the best. যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে একদল বিক্ষোভকারীর ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় 6 জন দগ্ধ হয়েছেন। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে স্থানীয় সময় রোববার দুপুরে বিক্ষোভ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এফবিআই জানায়, এক ব্যক্তি ঘরে তৈরি পেট্রোল বোমা সদৃশ কিছু ছুড়ে মারেন। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বুঝে পুলিশ। এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ সার্বি সলিমান। তার বয়স 46 বছর।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। গ্রীষ্মের আগে তীব্র গরমে বিপর্যস্ত ইতালি, তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস, পর্যটক ও বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান। ভারতের উত্তর পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। গেল 3 দিন ধরে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দেশটির মণিপুর, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ সহ বেশ কয়েকটি অঞ্চল। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পানিবন্দীদের উদ্ধারে অব্যাহত রয়েছে তৎপরতা। এখন পর্যন্ত 10,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালিতে গ্রীষ্মকাল না আসতে আফ্রিকান অ্যান্টি-সাইক্লোনের প্রভাবে প্রচণ্ড গরমে বিপর্যস্ত বাসিন্দারা। তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এ পরিস্থিতিতে পর্যটক এবং বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে বসন্তের এই সময়টাতে কখনো ঠান্ডা, কখনো প্রচুর বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা। আবহাওয়ার এমন বিচিত্র আচরণ দেশটির সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি বলে মনে করছেন স্থানীয়রা। জুন মাসের 21 তারিখ শেষ হবে বসন্তকাল। তার আগেই মাসের প্রথম সপ্তাহে তীব্র গরমের কবলে সাধারণ মানুষ। বৃহস্পতিবার থেকে আফ্রিকান উচ্চ পর্বতমালা এবং আলজেরিয়ার মরুভূমি থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালিতে পৌঁছাতে শুরু করেছে গরম বাতাস। এর জেরে তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে। পর্যটক এবং নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাবার নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। টুরিস্ট কম ছিল, এখন টুরিস্টের সংখ্যা বাড়তেছে। সামনে এখনো গরম ভালো মতো পড়ে না, তো গরম ভালো মতো পড়লে টুরিস্টের সংখ্যা আরও বাড়তে পারে। 2021 সালে ইউরোপে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় ইতালিতে, যা ছিল 48.8 ডিগ্রি সেলসিয়াস। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। দ্বিতীয়বারের মতো বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করছে দক্ষিণ কোরিয়া। এবারের আয়োজনের কেন্দ্রবিন্দুতে প্লাস্টিক, যা ধ্বংস করছে নদী, সমুদ্র, প্রাণীকুল ও পরিবেশের ভারসাম্য। এ কারণে এবার জোর দেওয়া হবে প্লাস্টিক পুনর্ব্যবহারের দিকে। বসনিয়ার নদীতে মাছ নয়, ভাসছে হাজার হাজার প্লাস্টিকের বোতল। গ্রিসের আন্দ্রোস দ্বীপে ডুবুরিরা উদ্ধার করছে সমুদ্রের তলদেশে আটকে থাকা প্লাস্টিক ব্যাগ, যেখানে মাছ আর অক্টোপাসকেও গ্রাস করে রেখেছে প্লাস্টিক। প্লাস্টিক দূষণ যেন দানবের মতো গিলে নিচ্ছে প্রকৃতিকে। বিশ্বের নানা প্রান্ত যেমন ভারত, ব্রাজিল, কেনিয়া, এমনকি নদী থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত কোথাও রেহাই নেই এই প্লাস্টিক বর্জ্য থেকে। প্লাস্টিক শুধু পরিবেশ নয়, প্রাণীদের জীবনকেও পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছে। তাই সমুদ্র পরিষ্কার, তীরভূমি সাফ, বর্জ্য রিসাইক্লিংয়ের চেষ্টা চলছে একসঙ্গে। এবার দ্বিতীয়বারের মতো বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দক্ষিণ কোরিয়া। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির আওতায় দেশটি প্লাস্টিক দূষণ মোকাবিলায় লাইফ সাইকেল অ্যাকশন প্ল্যান চালু করেছে, যেখানে একত্রে অংশ নিচ্ছে সরকার, ব্যবসায়ী ও ভোক্তারা। আয়োজকরা বলছেন, এবারের আয়োজনে জোর দেওয়া হবে প্লাস্টিক পুনর্ব্যবহারের দিকে। ফিলিপাইন, এল সালভাদরের মতো দেশগুলোতে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার চললেও তা চাহিদার তুলনায় খুবই সামান্য বলে বলছেন বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা পশু কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। তবে আগের তুলনায় আমিরাতের বাজারগুলোয় পশুর দাম একটু বেশি বলে অভিযোগ ক্রেতাদের। শিবলি আল সাদিকের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আবুধাবি, আল আইন, দুবাই, শারজা, আজমান, উম্মুল কোয়েন, রাস আল খাইমা, ফুজিরা অঞ্চলের বাজারগুলোতে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে প্রচুর গরু, ছাগল, ওট। বাড়ছে ক্রেতার সংখ্যাও। 3-4টা দোকান দেখছি, এখান থেকে একটা নিয়েছি 10,800 টাকা। গরু বাজার আগের থেকে একটু বেশি। স্থানীয়দের মতো কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। হাটগুলোতে তাদের ভিড় চোখে পড়ার মতো। মোটামুটি জমছে, ক্রেতারা আসতেছে, সবাই দেখতেছে। আমরাও আজকে প্রথম আসছি। ছাগলের প্রাইসটা একটু আগের বার থেকে এবার একটু বেশি। এবার আমিরাতের স্থানীয় বাজারগুলোতে পাকিস্তানি গরু ছাগলের চাহিদা সবচেয়ে বেশি। তবে স্থানীয় আরবদের প্রথম পছন্দ ওটো, দুম্বা। ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে, বাড়ছে পশু কেনাবেচার হিড়িক। পাশাপাশি ছুটির দিনগুলোকে উদযাপনে আলাদা প্রস্তুতি নিয়ে রেখেছে প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
অভিনব অ্যাপ তৈরি করে দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের 3 তরুণ। 7টি দেশের অংশগ্রহণের এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে বাংলা নেক্সাস টিম। এই অ্যাপটির মাধ্যমে অভিবাসী শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় চাকরি খুঁজতে সাহায্য করবে। এছাড়াও ইন্টার্নশিপ ও ব্যবসার বিষয়েও পরামর্শ থাকবে এই অ্যাপটিতে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাতে এক অনন্য গৌরবের সাক্ষী হয়েছে বাংলাদেশ। দেশটিতে অনুষ্ঠিত উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশের এক তরুণ দল। বিভিন্ন দেশের প্রতিযোগী দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে বাংলাদেশি 3 তরুণের দল বাংলা নেক্সাস টিম। দলের সদস্যরা হলেন নাহিদ হাসান, আল আমিন এবং সুলাইমান সাগর। তারা সবাই দক্ষিণ কোরিয়ার টংমিয়ং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। প্রতিযোগিতায় তারা উপস্থাপন করে আইডিয়া। অ্যাপটির নাম জাবায়ু। অভিবাসী শিক্ষার্থীরা কোরীয় ভাষার দিক দিয়ে দুর্বল হওয়ায় চাকরি খুঁজতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ভাষাগত জটিলতার সমাধান করতে জাবায়ু অ্যাপের মাধ্যমে যা নিজের ভাষার দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে দিতে সাহায্য করবে। আইডিয়া শেয়ার করা, পুরস্কার অর্জন, এমনকি ইন্টার্নশিপ ও ক্ষুদ্র উদ্যোক্তা সহ শিক্ষার্থীদের বেশ কিছু সহায়ক ভূমিকা পালন করবে এই অ্যাপটি। সাউথ কোরিয়াতে ইন্টারন্যাশনাল ইনোভেটিভ আইডিয়া কম্পিটিশনে আমরা প্রথম স্থান অর্জন করেছি। এই অর্জন আসলে ব্যক্তিগত নয়, এই অর্জন পুরো দেশের। আমাদের অ্যাপের একটি বিশেষত্ব হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ফিল্টারিং সিস্টেম রয়েছে, যেটা ব্যবহার করে তারা তাদের ল্যাঙ্গুয়েজ লেভেল অনুযায়ী তাদের জব সিকিউর করতে পারবে। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে কোরিয়ান ভাষা টোটালি পারেন না, সেক্ষেত্রে আপনি শুধু ইংলিশ ফিল্টারটি ইউজ করে ইংলিশে যে জবগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আপনি পেতে পারেন। বুসান ইন্টারন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের 7টি টিম ফাইনালে জায়গা করে নেয় এবং সেখানে চ্যাম্পিয়ন হয় বাংলা নেক্সাস। মেধা, উদ্ভাবনী চিন্তা এবং আত্মবিশ্বাস এক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচিতি আরো উজ্জ্বল করেছে। পাশাপাশি এটি বুসান ইন্টারন্যাশনাল কলেজের জন্য এক গর্বের বিষয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের রেকর্ড রয়েছে। বাংলাদেশি তরুণ সমাজের কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেন এবং গণিত অলিম্পিয়াডের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনবদ্য উপস্থিত রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলছে 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে 20টি দেশ অংশগ্রহণ করছে। মেলায় প্রবাসী শিল্পীরা তুলে ধরছেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোর দ্বিতীয় দিন রোববারও উৎসব মুখর সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ড। 20টি দেশের প্রতিনিধিরা তুলে ধরছেন তাদের কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পীরা নাচে গানে মুগ্ধ করেছেন দর্শকদের। শুধু ফ্লোরিডা থেকে নয়, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া থেকেও এসেছেন শিল্পীরা গান করতে। মানুষের অংশগ্রহণ দেখে খুশি আয়োজকরা। আমাদের আজকে দ্বিতীয় দিন চলতেছে, দ্বিতীয় দিন খুব ভালো গেছে, অনেক লোক হয়েছে আমাদের এখানে। আমরা আশা করতেছি এখন অলরেডি আপনারা দেখতেছেন আমাদের ভিতরে বাইরে মানুষ অলমোস্ট ফুল। অনুষ্ঠানে নাচ, গান, উপস্থাপনা সব কিছুতেই নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্ম। লোকজ গানে বাংলাদেশের ঐতিহ্যকে বিভিন্ন দেশের মানুষের সামনে তুলে ধরেছেন শিল্পীরা। এটা একটা মাইলফলক অনুষ্ঠান যে এত বছর ধরে আমরা এখানে এই সাউথ এশিয়ান এক্সপো করছি। ফুড ভেন্ডার্স, হিউজ কালেকশন অফ ফুড ভেন্ডার্স, সবাই আসুন। উৎসবে শাড়ি, গয়না সহ বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বাইরে খাবার দোকানে রসনা বিলাসে স্বাদ নিয়েছেন অনেকে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সময় সংবাদ। অনুষ্ঠানের মূল মঞ্চে সাংস্কৃতিক পর্বে যেমন তেমনি ভেতরে এবং বাইরে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন যে দোকানিরা, সেই স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। দ্বিতীয় দিনে মেলার অন্যতম আকর্ষণ বাংলাদেশের তরুণ প্রজন্মের শিল্পী প্রীতম হাসান এবং ভারতীয় সঙ্গীত শিল্পী অভিনন্দন সরকার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাইবেরিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইউক্রেনের 40টির বেশি বোমারু বিমান ধ্বংসের দাবি কিয়েভের। শান্তি আলোচনা ব্যাহত করতেই হামলার অভিযোগ। গাজায় ত্রাণ বিতরণ যেন মৃত্যু ফাঁদ। একদিনের হামলায় নিহত 54 ফিলিস্তিনি। সহায়তা ট্রাক প্রবেশে বাধা। অভিযানের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা ইসরায়েলের।
এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানির শুল্ক বাড়ানোর মার্কিন ঘোষণায় ক্ষুব্ধ ইইউ, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি। ট্রাম্পের সিদ্ধান্তকে শিল্প খাতে আঘাত বলছে কানাডার শ্রমিক ইউনিয়ন। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।